নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এলআইসি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসি আসলে কি, এলআইসিতে ইনভেস্ট করা প্রফিটেবল না নন প্রফিটেবল, এলআইসির এজেন্সি নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করণীয়, এলআইসির এজেন্সি নেওয়ার জন্য আমাদের কোন কোন ডকুমেন্ট এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এলআইসির এজেন্সি নেওয়ার পর আমি মাসে সর্বাধিক কত টাকা ইনকাম করতে পারবো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। প্রথমে আমরা এলআইসি সম্পর্কে কিছু জেনে নিই। এলআইসির ফুল ফর্ম হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা ভারতীয় জীবন বীমা নিগম। 1956 সালের 1 সেপ্টেম্বর এলআইসির পথ চলা শুরু। ছোট থেকে আমরা এলআইসির যে লোগোটা দেখে আসছি সেটা এঁকেছিলেন আমাদের প্রিয় পরিচালক সত্যজিৎ রায়। এলআইসি হলো ভারত সরকার অধীনস্থ সবথেকে বড় বিনিয়োগকারী এবং জীবন বীমা সংস্থা। ভারত সরকারের পুঁজির 24% যোগান দেয় এই এলআইসি। বর্তমানে এলআইসির স্থাবর সম্পত্তির পরিমাণ 13.65 ট্রিলিয়ন। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এলআইসির কত বড় একটা সরকারি সংস্থা, এবং এই সরকারি সংস্থার তোমরা এজেন্ট হতে চলেছো। আমার মনে হয় এটা তোমাদের কাছে একটা খুবই প্রাউড ফিল করার জায়গা, কারণ তোমরা সেই সংস্থার সাথে যুক্ত হতে চলেছ যে সংস্থাটা সম্পূর্ণভাবে একটি সরকারি অধীনস্থ। তো এরপর আমরা আসি অ্যাজ এ কাস্টমার হিসাবে এলআইসিতে ইনভেস্ট করা তোমার প্রফিট না নন প্রফিট। তো ধরো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্যামিলি, বাবা মা ভাই বোন। তো আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিগুলোতে কি হয়, একজন মাত্র ইনকাম করে, বাকি তিনজন কিন্তু তার ওপর ডিপেন্ডেবল বা তার ওপর কিন্তু নির্ভরশীল। এখন হঠাৎ করে এই যে মেম্বারটা ইনকাম করছে, এই মেম্বারটার কিছু বিপদ ঘটে গেল, তাহলে এই তিনটে মেম্বার কোথায় যাবে? এই তিনটে মেম্বারকে বিপদের দিনে কে সাহায্য করবে? এই তিনটে মেম্বারের বিপদের দিনে পাশে এসে কে দাঁড়াবে? হ্যাঁ, দাঁড়াবে, একজনই আছে, তার নাম কিন্তু হচ্ছে এলআইসি। এলআইসি একমাত্র এই তিনজনের বিপদের দিনে কিন্তু পাশে এসে দাঁড়াবে। তো এই যে ব্যক্তিটা, এই বেঁচে থাকতে থাকতে এলআইসি যে চারাটা পুঁতে দিয়ে গেছিলো, সে বেঁচে থাকতে থাকতেও কিন্তু প্রফিট করেছে, আবার তার অবর্তমানে কিন্তু তার এই যে পুঁতে যাওয়া চারাটা, সেই চারা থেকে যে ফলটা হচ্ছে সেই ফলটা কিন্তু এই তিনটে ব্যক্তি কিন্তু পাচ্ছে। তোমরা হয়তো এই ধরনের কথা শুনেও থাকতে পারো, দেখবে হঠাৎ করে তোমার পাড়া প্রতিবেশী বা তোমার কোনো আত্মীয় হয়তো বিপদ ঘটে গেছে। এখন সেই বিপদের জায়গায় তুমি গেছো আত্মীয়র বাড়ি, তো সেখানে দেখবে তোমার কাকিমা জেঠিমা তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, আচ্ছা অমুক ব্যক্তি তো খুব অল্প বয়সে মারা গেল, তা ও কি একটা এলআইসি করে যায়নি? তো তারা জানে যে এই যে তিনটে ওয়ার্ড এলআইসি, এই এলআইসি কিন্তু একমাত্র বিপদের দিনে তাদের পাশে এসে দাঁড়াবে। তো এই হচ্ছে এলআইসির সবথেকে প্রফিটেবল একটা জায়গা। এরপর আমরা থার্ড পয়েন্টে আসি যে তুমি কেন এলআইসির এজেন্ট হবে। তো ধরো তোমাকে বলা হলো যে তোকে একটা এমন কাজ দিচ্ছি যেখানে তুই তোর বস, তোর কাজ করতে ইচ্ছা গেলে কাজ করবি, ইচ্ছা না গেলে কাজ করবি না। একবার কাজ করবি, 20 বছর 30 বছর তার ফল পাবি। আচ্ছা তুমি বলো তো সেই কাজটা তুমি করবে না? তো এই যে এতগুলো ফেসিলিটি, এই ফেসিলিটি একমাত্র কে দিতে পারে তোমায়? একমাত্র দিতে পারে তুমি যদি এলআইসির এজেন্ট হয়ে যাও। তো এলআইসির এজেন্ট হলে তুমি কিন্তু এতগুলো ফেসিলিটি পাবে। আমরা যখন কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করি তো সেখানে কি হয় যে নো ওয়ার্ক নো পে, আর এলআইসি কি বলছে 1 টাইম ওয়ার্ক 20 টাইমস পে 30 টাইমস পে, মানে একবার তুমি কাজ করবে তারপর 20 বছর 30 বছর তার ফল কিন্তু তুমি পাবে। এরপর আমরা 4 নম্বর পয়েন্টে আসি যে এলআইসির এজেন্সি তুমি কিভাবে নেবে, বা এলআইসির এজেন্সি নেওয়ার জন্য তোমার কোন কোন ডকুমেন্ট এবং কতটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তো এলআইসির এজেন্সি নেওয়ার জন্য তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই
এই 4টে ডকুমেন্টের কিন্তু প্রয়োজন এবং এর সাথে তোমার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে। মাধ্যমিক পাস না হলে কিন্তু এলআইসির এজেন্সি তুমি নিতে পারবে না। মাধ্যমিক পাস থেকে স্টার্ট হচ্ছে, এরপর তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে বা গ্র্যাজুয়েট থাকে সেই ডিগ্রি নিয়েও কিন্তু তুমি এলআইসির এজেন্সি নিতে পারো। তো এলআইসির এজেন্সি নেওয়ার জন্য তোমাকে কিন্তু একটা এক্সাম দিতে হবে, যে এক্সামটার নাম হচ্ছে IC38। 50 নম্বরের এক্সাম হবে এবং এই এক্সামটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে হবে। অনলাইনে কোশ্চেন আসবে, তোমাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে এবং অনলাইনেই কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে। 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, যেখানে পাস মার্ক থাকে 15 নাম্বার। তো এই হচ্ছে এলআইসি এজেন্সি নেওয়ার একটা সম্পূর্ণ পদ্ধতি। তো তোমাদের এখানে আরও একটা আমি কথা বলে দিই যে এলআইসি এজেন্সি নেওয়ার জন্য তোমরা কি করবে, নিয়ারেস্ট কোনো এলআইসি ব্রাঞ্চে যাবে, সেখানে ডেভেলপমেন্ট অফিসারের সাথে দেখা করবে। এলআইসি ডেভেলপমেন্ট অফিসার, সেই অফিসারের সাথে দেখা করলে সেই কিন্তু তোমার এই যে ফুল প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে। তোমার সমস্ত ডকুমেন্টগুলো সে নেবে, তারপর পরীক্ষার ব্যবস্থাও সে করে দেবে। শুধু এক্সামটা কিন্তু তোমাকে দিতে হবে, আর এক্সামটা কিন্তু একটু টাফই হয়। তো এক্সামটা দেওয়ার আগে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে, কারণ বাই চান্স যদি তোমরা ফেল করে যাও, 15 নাম্বারের নিচে যদি তোমরা নাম্বার পেয়ে যাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে ফুল প্রসেস এটা কিন্তু একদম বেকার হয়ে যাবে। এরপর আমরা 5 নাম্বার পয়েন্টে কিন্তু চলে যাচ্ছি। এলআইসির এজেন্সি নেওয়ার জন্য তুমি কিন্তু এক্সাম দিয়েছো এবং এক্সামে তুমি পাসও করে গেছো। পাস করে যাওয়ার পর ডেভেলপমেন্ট যে অফিসার সে কিন্তু তোমার কাছে 2 থেকে 3 দিন সময় নেবে। 2 থেকে 3 দিন সময় নেওয়ার পর তোমার কিন্তু একটা এলআইসির কোড আসবে, সেটা হচ্ছে তোমার লাইসেন্স, বা সেটাই কিন্তু তুমি যে এলআইসির সাথে কাজ করবে সেই কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে একটা পেপার কিন্তু দেওয়া হবে এলআইসির তরফ থেকে। তো এই কোডটা পাওয়ার পর তোমার কিন্তু এলআইসির কাজ শুরু হয়ে গেল। এখন তুমি এলআইসির কাজ কিভাবে স্টার্ট করবে? তো এলআইসির কাজ স্টার্ট করার জন্য তোমাকে কি করতে হবে, তোমার নিয়ারেস্ট যেসব তুমি আত্মীয় পরিজন বা যেসব মানুষের সাথে তুমি মেলামেশা করো তাদের তুমি প্রথম ইনফর্ম করো যে তুমি এলআইসির এজেন্ট হয়েছো বা এলআইসির এজেন্সি নিয়েছো। তো এরপর তোমরা তাদের বোঝাও যে এলআইসি কেন তুমি করবে, এলআইসি করলে তোমার কি কি ফেসিলিটি আছে, বা এলআইসির যে প্ল্যানগুলো আছে, কোনোটা হোল লাইফ প্ল্যান, কোনোটা 20 বছরের প্ল্যান, কোনোটা 30 বছরের প্ল্যান। এই প্ল্যানগুলো তোমরা প্রথমে ভালোভাবে জেনে নাও এবং তাদেরকে তোমরা বোঝাও। তুমি যত মানুষকে কনভিন্স করতে পারবে, যত তুমি বোঝাতে পারবে, তত কিন্তু তোমার পলিসি হবে। তুমি যখন প্রথমে কাজ শুরু করবে তখন ছোট্ট একটা টার্গেট নেবে যে আমি এই মাসে 20টা বা 30টা বা 100টা লোককে বোঝাবো, তার মধ্যে যদি একটা লোকও করে তো সেটা আমার জন্য কিন্তু সাকসেসফুল অ্যাচিভমেন্ট হবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা মানুষকে কনভিন্স করো, কনভিন্স করলেই তোমরা কিন্তু তোমাদের যে পলিসি সেটা তোমরা করতে পারবে। তোমাদের পলিসি তত বাড়বে, যত তোমরা কনভিন্স করবে তত তোমরা কিন্তু পলিসি বাড়াতে পারবে। তো আমি তোমাদের এখানে একটা কথা বলেছিলাম যে এলআইসিতে 1 টাইম ওয়ার্ক 20 টাইমস পে। তার মানে কি, তুমি কাউকে একটা পলিসি করালে 20 বছরের বা 30 বছরের পলিসি করালে, তো ওই যে ব্যক্তিটা 20 বছর বা 30 বছর পলিসিটা করলো তাকে তো 30 বছর পে করতে হবে। সে প্রত্যেক বছর পে করবে আর তোমার কিন্তু কমিশন কিন্তু আসতে থাকবে। মানে একবার তাকে যদি তুমি এলআইসি পলিসিটা করাতে পারো তো তোমার কিন্তু ইনকাম 20 বছর ধরে কিন্তু আসতেই থাকবে। এরপর আমরা আসি যে এলআইসির এজেন্ট নিলে আমরা কত % কমিশন পাবো। তো এলআইসির এজেন্ট নিলে তোমরা ন্যূনতম 2% থেকে সর্বাধিক কিন্তু 35% পর্যন্ত কমিশন পেতে পারো। আর অনেকেই হয়তো ভেবে থাকে যে এলআইসির এজেন্সি নিলে আমি হয়তো মাসে এত টাকা ইনকাম করতে পারবো। এখানে হলো যে তুমি নিজে কাজ করলে তুমি টাকা কিন্তু ইনকাম করবে, তুমি কাজ না করলে কিন্তু কোনো রকম কোনো টাকা ইনকাম করতে পারবে না। একবার কাজ করলে 20 বার পাবে, 30 বার পাবে, আমি তোমাদের বলেছি। কিন্তু কাজ না করলে বা কোনো যদি তুমি পলিসি না করতে পারো তো সেখানে কিন্তু তুমি কোনো রকম কোনো টাকা আর্ন করতে পারবে না। এটা কিন্তু কোনো সরকারি চাকরি নয় বা কোনো গভর্নমেন্ট বা কোনো বেসরকারি চাকরি নয় যে তুমি এলআইসি এজেন্সি নিলে আর মাসে 20,000 বা 15,000 টাকা করে ইনকাম করতে শুরু করলে, সেরকম কিন্তু ব্যাপার না।
এটা ওয়ান টাইপ অফ বিজনেস কিন্তু বলতে পারো, যে তোমার এলআইসি এজেন্সি নেওয়ার হলো তুমি পলিসি করলে ইনকাম করলে, আর তোমার যদি পলিসি না করতে পারো তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ইনকাম করতে পারবে না। এরপর আমরা একদম শেষ পয়েন্টে কিন্তু চলে আসছি, যে বর্তমান জেনারেশন এলআইসি কেন আর করতে চাইছে না। তো এই যে লাস্ট পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এলআইসির জন্য খুব নেগেটিভ একটা পয়েন্ট। বর্তমান যে যুগটা চলছে, মানে 5 বছর বা 10 বছর আগেও যে যুগটা ছিল তারা কিন্তু এলআইসি করতো ভবিষ্যতে কথা ভেবে, কিন্তু এখন যে জেনারেশনটা চলছে এই জেনারেশন কিন্তু এলআইসি আর করতে চাইছে না। কারণ তারা চাইছে না যে একটা লং টার্ম ইনভেস্টমেন্টে তারা কিন্তু আর যেতে চাইছে না। তারা চাইছে কি, যে আমরা 1 বছর 2 বছর 3 বছর ইনভেস্ট করব, ডবল টাকা পাবো বা 3 ডবল টাকা পাবো। সেখানে তাদের রিস্কও আছে, তারা জানেও যে এটা রিস্ক আছে, কিন্তু রিস্ক জানার পরও কিন্তু তারা এই জেনারেশনের দিকেই বা এই পথেই কিন্তু তারা যেতে চাইছে। তারা কখনোই কিন্তু এলআইসিতে ইনভেস্ট করতে চাইছে না। তো এটা একটা এলআইসির জন্য নেগেটিভ পয়েন্ট, যার জন্য এলআইসির এখন পলিসি অনেকটাই আস্তে আস্তে কমে যাচ্ছে, বা মানুষকে কনভিন্স করাটা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তবে তুমি যদি কন্টিনিউ করতে থাকো, তুমি যদি কাউকে বোঝাতে পারো, তো সেক্ষেত্রে এটা কোনো প্রবলেমই না। এটা আমি জাস্ট একটা তোমাদের ছোট্ট পয়েন্ট বললাম। তো আশা করছি তোমরা এলআইসির ব্যাপারে পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পেরেছো। তোমরা যদি স্টুডেন্ট হও বা তোমরা যদি বেকার অবস্থায় বসে থাকো, তো আমি বলবো যে তোমরা IC38 এক্সাম দিয়ে এলআইসির এজেন্ট নিয়ে নাও। এটাতে কোনো টার্গেট থাকে না যে তোমাকে বছরে এতগুলো টার্গেট পূরণ করতেই হবে, না হলে তোমার এজেন্ট যে কোড সেই কোডটা নষ্ট হয়ে যাবে, এরকম কোনো টার্গেট থাকে না। তোমরা চাইলেই IC38 এক্সাম দিয়ে এলআইসির এজেন্সি নিয়ে নিতে পারো। তুমি যখন কাজ করবে তখন কিন্তু টাকা পাবে, আর যখন কাজ করবে না তখন কিন্তু টাকা পাবে না। তো আশা করছি তোমাদের এলআইসির ব্যাপারে একটা সঠিক তথ্য দিতে পেরেছি। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।